তো গল্পের শুরুতেই জেফ নামের এক ব্যক্তিকে তার বোটে দেখা যায়। জেফ এবং তার সঙ্গীরা সাপ ধরে সেগুলোকে বিক্রি করার ব্যবসা করে। এবার তারা সাপ ধরার জন্য জঙ্গলের এমন একটি জায়গার উদ্দেশ্যে বেরিয়েছে যে জায়গাটিকে সবাই অভিশাপপ্রাপ্ত বলে মনে করে। সবারই ধারণা ছিল যে ওই জায়গাটিতে সব থেকে বড় এবং ভয়ঙ্কর অ্যানাকোন্ডা বসবাস করে, আর সেই সাপটি এতটাই বড় যে খুব সহজে যে কোনো প্রাণীকে নিজের শিকার বানিয়ে ফেলতে পারে। এমনকি সেখানকার অ্যানাকোন্ডা সাপগুলো নিজেদের প্রজাতির সাপকেও শিকার করতে ছাড়ে না। বোটে করে জেফ এবং তার সাথীরা সেই লোকেশনের কাছাকাছি চলে আসে। তবে সেখানে গিয়ে জেফের সেই বোটের ক্যাপ্টেন তার কাছে অনেকগুলো টাকা বেশি দাবি করে, কারণ সেই জায়গাটা একেবারেই সুরক্ষিত ছিল না, পাশাপাশি তাদের জীবনেরও কোনো গ্যারান্টি ছিল না। ক্যাপ্টেনের এসব কথা শুনে জেফ কিছু টাকা বের করে তাকে দিতে চায়, তবে ক্যাপ্টেন নেয়ার আগেই জেফ ইচ্ছে করে তা নিচে ফেলে দেয়। এরপর ক্যাপ্টেন যখন সেই টাকাটা উঠাতে যায়, ঠিক তখনই জেফ তার গলায় দড়ি বসিয়ে দেয় এবং তাকে মেরে তার দেহ থেকে মাথাটা আলাদা করে নদীতে ফেলে দেয়। জেফের কাজকর্ম দেখে মনে হয় সে নদীতে কোনো টোপ ফেলেছে। এরপর জেফ বলে ওঠে যে আমি ধোঁকাবাজদের একেবারেই পছন্দ করি না। জেফ এবং বাকি সাথীরা মিলে জঙ্গলের মধ্যে প্রবেশ করে, আর তারা কিছুটা সামনে গেলেই একটা মূর্তি দেখতে পায়। তবে সেই মূর্তির সামনে অনেকগুলো সাপের মূর্তি রাখা ছিল। সেই মূর্তিগুলো দেখতে পেয়ে জেফ বলে তাহলে কি সত্যিই ক্রিমসন অ্যানাকোন্ডা এখানেই আছে? এদিকে জেফের বাকি 3 সঙ্গী সেখানে অনেকগুলো সাপ খুঁজে পায় এবং সেই সাপগুলো দেখতে পেয়ে তারা ভীষণ খুশি হয়ে যায়। এরপর তারা সেই সাপগুলোকে ব্যাগের মধ্যে ঢুকাতে শুরু করে। অন্যদিকে জেফ তার বন্দুক হাতে নিয়ে সেই ক্রিমসন অ্যানাকোন্ডাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জেফের সেই সঙ্গীদের মধ্যে একজন বোটের কাছে পাহারা দিতে আসে। ঠিক তখনই সে লক্ষ্য করে সেই ক্যাপ্টেনের মৃতদেহ দাঁড়িয়ে আছে। এটা দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তবে কিছুক্ষণ পরে সেটা আবারও পানিতে ডুবে যায় এবং দেখা যায় খুব দ্রুত কিছু একটা তার দিকে ছুটে আসে। এটা দেখতে পেয়ে সেই লোকটি ভয়ে পালাতে শুরু করে, কিন্তু তখন সে সেখানে বিফল হয়ে যায়। একটা বড় অ্যানাকোন্ডা তাকে পেঁচিয়ে ধরে। এরপর সেটা ওই লোকটার সমস্ত হাড়গোড় ভেঙে খেতে শুরু করে। অন্যদিকে জঙ্গলের মধ্যে জেফের অন্য একজন সঙ্গীকে দেখা যায়, যে কিনা সামনে কিছু একটা দেখতে পেয়ে থেমে যায়, কারণ সে একটা বিশাল অ্যানাকোন্ডা সাপকে দেখে নিয়েছিল। এরপর সেই অ্যানাকোন্ডা সাপটি যখন গাছের উপরে উঠতে যায়, তখন দেখে মনে হচ্ছিল সে যেন কোনো একটা আস্ত মানুষকে গিলে ফেলেছে। তবে লোকটা সেখান থেকে পালানোর আগেই তার সামনে সেই মৃত লাশটাকে ঝুলে থাকতে দেখতে পায়, আর লাশটির গায়ে এক ধরনের লিকুইড লাগানো ছিল, কারণ অ্যানাকোন্ডাটি তার মুখের ভেতর থেকে লাশটিকে বের করে ফেলেছিল। এসব দেখতে পেয়ে লোকটা পালাতে গেলে অ্যানাকোন্ডা সাপটি এসে তাকে ধরে ফেলে। এরপর সাপটি ওই লোকটার হাড়গোড় ভেঙে তাকেও মারতে শুরু করে। তবে এসব দৃশ্যগুলো জেফ লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখতে পায়, কিন্তু দেখা যায় জেফ এসব দৃশ্য দেখে অনেক খুশি হচ্ছিল। জেফ তার সঙ্গীকে না বাঁচিয়ে এই দৃশ্যগুলো এমন ভাবে উপভোগ করতে থাকে যেন এই সব কিছু তারই প্ল্যান ছিল, কারণ সে একাই এই অ্যানাকোন্ডাকে ধরতে চেয়েছিল। এরপর জেফ তার বন্দুক সেই সাপটার দিকে তাক করে। সে সাপটাকে গুলি করে আঘাত করতেই যাবে, ঠিক তখনই সেখানকার সমস্ত পশু পাখি চিৎকার করতে শুরু করে দেয়, আর এই শব্দ শুনতে পেয়ে সেই অ্যানাকোন্ডা সাপটি সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক এখানেই দৃশ্যটা পরিবর্তন হয়ে যায়। এর পরের দৃশ্যে বলিং নামের একজন ব্যক্তিকে দেখা যায়। সে একটি সার্কাসে তার সঙ্গীদের নিয়ে কাজ করে। তবে হঠাৎ করেই সেই সার্কাসটি বন্ধ হয়ে যাওয়ায় সে তার মালিককে টাকা দিয়ে সব শিল্পীদেরকে কিনে নেয়, কারণ সে তার সঙ্গীদেরকে থাইল্যান্ডে নিয়ে গিয়ে সেখানে সে নিজেই একটা সার্কাস টিম তৈরি করবে। এরপর সে নদীপথে তার সমস্ত সঙ্গীদের নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে তারা কিছুটা সামনে এগিয়ে গেলে সেখানকার নদীপথ ব্লক করা দেখতে পায়। এটা দেখে সেই বোটের ক্যাপ্টেন তাদের এই পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করতে বলে। তবে অন্য একটি পথ দিয়ে গেলে তাদের থাইল্যান্ডে যেতে অনেকটাই বেশি সময় লাগবে। তাদেরকে যেন সময়ের মধ্যেই থাইল্যান্ডে পৌঁছে দেওয়া হয়, কারণ সেখানে তারা অনেক বড় একটা শোতে অংশগ্রহণ করতে যাচ্ছে। এমনকি সে ওই শো এর টাকা অগ্রিমও নিয়ে নিয়েছিল। বোলিং আরো বলে যে সে ওই শো না করতে পারলে একেবারেই বরবাদ হয়ে যাবে। এটা শুনে সেই ক্যাপ্টেন বলে যে তাহলে আমাদের হাতে একটা রাস্তাই বাকি আছে, আর সেটা হলো সামনের ওই জিনিসগুলোকে ডিনামাইট দিয়ে ধ্বংস করে দিতে হবে। কিন্তু তারা কেউ এটা কল্পনাও করতে পারেনি যে তাদের উপর কত বড় বিপদ ঘনিয়ে আসছে। তারা কিছু না ভেবেই সামনের সেই কন্টেইনারগুলো উড়িয়ে দেয়, যদিও এতে সামনের রাস্তা একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু এর ফলে তাদের বোটে অনেকগুলো সাপ চলে আসে, কারণ সামনে সেই কন্টেইনারগুলোতে অনেক সাপ
সাপে ভর্তি ছিল। এরপর এত সাপ দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে লুকাতে শুরু করে। আস্তে আস্তে পুরো বোটটাই সাপে ভরে যায়। ঠিক তখনই তাদের মধ্যে একজন সঙ্গী বুদ্ধি করে একটা পানির পেশরওয়ালা পাইপ দিয়ে সেখানে থাকা সব সাপগুলোকে বের করে জলে ফেলে দেয়। অন্যদিকে ছাদ ভেঙে অনেকগুলো সাপ বোলিং এর উপর পড়তে শুরু করে। এবার সে ওই রুম থেকে নিচে লাফ দিয়ে নদীতে ঝাঁপ দেয় এবং সাপের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সাঁতার কেটে পারে চলে আসে। তবে তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে তখনই সেখানে একটি কিংকোবরা তার সামনে চলে আসে। তবে বোলিংকে কামড়ানোর আগে সেখানে একজন এসে সাপটাকে পিষে মেরে ফেলে। দেখা যায় ওই লোকটা আর কেউ নয়, সে জেফই ছিল। বোলিংকে বাঁচিয়েছে বলে সে জেফকে তার বোটে নিয়ে আসে। বোটে এসে জেফ সবাইকে বলে যে সে একজন ট্যুরিস্ট, সে একটি দুর্ঘটনার কারণে এই জঙ্গলে ফেসে গিয়েছিল। এসবের মধ্যে হঠাৎ বোলিং এর একজন সঙ্গী নিজের কান ধরে চিৎকার করতে শুরু করে। এটা দেখতে পেয়ে জেফ সেই লোকটার কাছে আসে আর তার কানটা ভালো মতো দেখতে থাকে। এরপর জেফ তার হাতের আঙুলের কিছুটা অংশ কেটে নেয় এবং সেই আঙুলটা ওই লোকটার কানের কাছে আনে। আর তখনই দেখা যায় যে ওই লোকটার কান থেকে ছোট্ট একটা সাপের বাচ্চা বেরিয়ে আসে। এমনকি সাপটা জেফকেও কামড়ে দেয়। তবে এতে জেফের কিছুই হয় না, সে ওই সাপটাকে নদীর মধ্যে ছুঁড়ে মারে। তবে এইসব কিছু সেখানে ল্যান নামের একটি মেয়ে লক্ষ্য করে, কারণ ল্যান একসময় সাপের বিশেষজ্ঞ ছিল। সেই কারণে সে খুব ভালো করেই বুঝতে পারে একজন মানুষকে সাপের বিষ থেকে ইমিউন হতে হলে তাকে অনেক বেশি পরিমাণ সাপের বিষ নিজের শরীরে প্রবেশ করাতে হবে। এসব কথা গিয়ে ল্যান বোলিংকে জানায়। সে আরো জানায় যে জেফ একেবারে ভালো লোক নয়, নয়তো কোনো সাপে কামড়ানোর পরেও সে কিভাবে এখনো ভালো থাকতে পারে। অন্যদিকে জেফ এই বোটের ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে। জেফ ওই ক্যাপ্টেনকে একটা মানচিত্র দেখিয়ে তার ইচ্ছে অনুযায়ী একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলে। তবে জায়গাটির নাম শুনে সেই লোকটি তার হাতে বন্দুক তুলে নেয় আর সে জেফকে হুমকি দেয় আর বলে, তুমি যদি আবার ওই জায়গাটায় যাওয়ার কথা বলো তাহলে আমি তোমাকে সত্যি সত্যি গুলি করে দেব। ক্যাপ্টেন আরো বলে যে তুমি কি জানো ওটা একটা অভিশপ্ত জায়গা। আসলে সেই ক্যাপ্টেন ক্রিমসন অ্যানাকোন্ডার ব্যাপারে সবকিছুই জানতো। আর ক্যাপ্টেনের কথাগুলো শুনে জেফ সেখান থেকে চলে যায়। জেফ চলে গেলে ক্যাপ্টেন আবারও মাছ ধরতে শুরু করে। তবে হঠাৎ করে কিছু একটা এসে ওই মাছ ধরার ছিপটাকে টানতে শুরু করে দেয়। এরপর সেই ক্যাপ্টেন সেটা টানতে গিয়ে নিজেই নদীতে পড়ে যায়। আসলে জেফ ক্যাপ্টেনকে নিচে নামানোর জন্য প্ল্যান করে রেখেছিল। এরপর জেফ তার সেই প্ল্যান মতোই ক্যাপ্টেনকে পানির মধ্যে ফাঁসিয়ে নেয়। ক্যাপ্টেন একেবারে আগের মতো অ্যানাকোন্ডা সাপের একটি টোপের মতো কাজ করছিল। পরের দিন সকালে ক্যাপ্টেনকে কোথাও দেখতে না পেয়ে ল্যান এবারও জেফকে সন্দেহ করে। এমনকি ল্যান কিছুটা নিশ্চিত ছিল যে জেফ হয়তোবা ক্যাপ্টেনকে কিছু করেছে। তাই এবার সে সোজা জেফকে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন কোথায়। তবে জেফ তার কথা ঘুরাতে থাকে আর সে বলতে থাকে এখানে মানুষের অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপার একেবারেই অসম্ভব কিছু নয়। তবে ঠিক তখনই তারা পানির মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখতে পায়। সবাই তখন বলতে থাকে আর এটা আবার কিসের আওয়াজ। তখন জেফ বলতে থাকে এখানে অনেক বড় কিছু একটা আসতে চলেছে। আর তখনই দেখা যায় অনেক বড় একটা অ্যানাকোন্ডা সাপ জেফের জালের দিকে আসছিল। এরপরে সেই ফিশিং রডটা ওই জিনিসটাকে টানতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরেই সবাই সেই অ্যানাকোন্ডা সাপটিকে দেখতে পায়। আর এত বড় অ্যানাকোন্ডা সাপ দেখতে পেয়ে তারা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। আর এরপরে দেখা যায় অ্যানাকোন্ডা সাপটি সেই ফিশিং রডটাকে টান দিলে জেফ পানিতে পড়ে যায়। আর তখনই সেই অ্যানাকোন্ডা জেফের উপর হামলা করতে শুরু করে। তবে জেফও হার মানার পাত্র ছিল না। সে নিজেকে বাঁচানোর জন্য ওখান থেকে একটা ফিশিং বোটে উঠে পড়ে আর সেই ফিশিং রডটা সেই বোটের সঙ্গে বেঁধে দেয়। এরপরে দেখা যায় জেফ নিজেকে বাঁচানোর জন্য সেই বোটে থাকা একটা ধারালো অস্ত্র দিয়ে সাপটার উপর আক্রমণ করে দেয়। কিন্তু সেই আঘাত পেয়ে এবার অ্যানাকোন্ডা সাপটি ভীষণ ক্ষেপে যায়। এরপর সাপটি রেগে গিয়ে জেফের উপর হামলা করতে শুরু করে দেয়। সেই বোটটাকে কিনারা থেকে নদীর মাঝখানে নিয়ে আসে আর মুহূর্তের মধ্যে সেই অ্যানাকোন্ডা সাপটি জেফকে তার বোট সহ পেঁচিয়ে পানিতে ডুবিয়ে ফেলে। এদিকে দূরে বসে তারা সবাই দেখছিল। তারা সবাই এবার ভাবতে থাকে হয়তোবা জেফ মারা গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় জেফ সাঁতার কেটে সেই বোটের মধ্যে উঠে পড়ে। জেফকে এখনো জীবিত দেখতে পেয়ে তারা সবাই অনেক বেশি হতবাক হয়ে যায়। এরপরে জেফ চারপাশে তাকিয়ে সেই অ্যানাকোন্ডা সাপটিকে খোঁজার চেষ্টা করছিল। তবে সেখানে থাকা কেউ জানতো না যে সেই সাপটি তাদের মাথার উপরেই আছে। আর হঠাৎ করে সেই অ্যানাকোন্ডা সাপটি ভূমি করে ক্যাপ্টেনের সেই বডিটা বাইরে বের করে দেয়। এসব দেখতে পেয়ে সেখানে থাকা সব লোকজন নিজেদের বাঁচানোর জন্য এদিক ওদিক পালাতে থাকে।
থাকে। কেউ কেউ গিয়ে বোটের বাথরুমে লুকিয়ে পড়ে। এদিকে অ্যানাকোন্ডা সাপটি সবাইকে মারার জন্য পিছু করতে শুরু করে। সবাই তখন দরজা বন্ধ করে নিজেদের বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যায়। এদিকে জেফ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে অ্যানাকোন্ডা সাপটার উপর আঘাত করতে শুরু করে। এতে করে অ্যানাকোন্ডা সাপটি রেগে যায় এবং সে প্রচন্ড গতিতে জেফের উপর হামলা করতে চলে আসে। এবার জেফ নিজেকে বাঁচানোর জন্য সেখানে একটা অন্য জায়গায় লুকিয়ে পড়ে। এরপর অ্যানাকোন্ডা সাপটি পুরো বোটে সবাইকে খোঁজার জন্য এদিক সেদিক যেতে শুরু করে। সেখানে একটা রুমের বিছানার উপরে বোলিং এবং তার একজন সঙ্গী তাদের শ্বাস বন্ধ করে লুকিয়েছিল, যাতে করে সাপটি কাউকে দেখতে না পেয়ে তাদের উপর দিয়ে চলে যায়। এদিকে ল্যান এসে কন্ট্রোল রুমের মধ্যে লুকিয়ে পড়ে। সে ওই রুমের জানালা থেকে ওই অ্যানাকোন্ডা সাপটিকে যেতে দেখতে পায়। এরপর সাপটি সামনে থাকা ল্যানের অন্য দুই সঙ্গীর উপর আক্রমণ করতে শুরু করে। এবার তারা নিজেদের বাঁচানোর জন্য ল্যানের কাছে চলে আসে, আর সাপটা তাদেরকে মারার জন্য তাদের পিছু করতে শুরু করে। আর ল্যান তাদেরকে বাঁচানোর জন্য সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর সেখানে এত দৌড়াদৌড়ি হওয়ার কারণে ড্রামে রাখা পেট্রোল নিচে পড়ে যায়। এরপরে অ্যানাকোন্ডা সাপটি তাদের উপর আক্রমণ করতে আসলে তাদের অন্য একজন সঙ্গী এসে সাপটার মুখে একটা হাড়ি ঢুকিয়ে দেয়। অ্যানাকোন্ডা সাপটি তখন তার মুখ সেখান থেকে বের করার জন্য পুরো বোটে লাফালাফি করতে শুরু করে দেয়। আর অনেকক্ষণ এমন লাফালাফি করে অ্যানাকোন্ডা তার মুখটি হাড়ি থেকে বের করে নেয়। এরই মধ্যে জেফ সাপটাকে পেছন থেকে একটা দড়ি দিয়ে বন্দি করে ফেলে। তবে অ্যানাকোন্ডাকে আঘাত করার আগেই সেই বোটের কন্ট্রোল রুমের মধ্যে একটা বিশাল বিস্ফোরণ হয়, আর সেই আগুন বোটে রাখা ডিনামাইটগুলোর কাছে পৌঁছে যায়। এর ফলে বোটের মধ্যে বিশাল একটা বিস্ফোরণ হয়, আর তখন তারা নিজেদের জীবন বাঁচাতে সবাই বোট থেকে পানিতে লাফিয়ে পড়ে। এরপরে দেখা যায় অ্যানাকোন্ডা সাপটি ওই বোটের মধ্যে আগুনে পুড়েই মারা যায়। তীরে এসে বোলিং জাহাজটাকে এভাবে জ্বলতে দেখতে পেয়ে কান্না করতে শুরু করে দেয়। সে থাইল্যান্ডে ঠিক সময় পৌঁছাতে পারবে না এটা ভেবে কান্নাকাটি করতে শুরু করে। এসব দেখতে পেয়ে সার্কাসের লোকজনের মধ্যে একজন বোলিংকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এত বড় বিপদ থেকে আমরা বেঁচে গিয়েছি, এটা কি আমাদের জন্য যথেষ্ট নয়? আর এত কিছুর পর ল্যান এবার বুঝতে পারে এই সব ঘটনা শুধুমাত্র জেফের জন্য হয়েছে, কারণ জেফ তাদের বোটটাকে একটা টোপের মতো ব্যবহার করেছিল। ল্যান এবার রেগে গিয়ে জেফকে বলে, তুমি এমনটা না করলে হয়তোবা আমরা এত বড় বিপদে কখনোই পড়তাম না। তখন জেফ তাকে বলে, তোমার কি ধারণা আছে যে ওই বড় অ্যানাকোন্ডা সাপের বাজার মূল্য কত? তোমরা যদি আজ আমাকে ওটা ধরতে সাহায্য করতে তাহলে হয়তোবা আজকে সবাই কোটিপতি হয়ে যেতাম। লোভী বোলিং টাকার কথা শুনে জেফের দলে গিয়ে ভেড়ে, এমনকি সে এতগুলো টাকার কথা শুনে থাইল্যান্ডে যাওয়ার কথাও ভুলে যায়। এবার সে জেফকে এসে বলে, ওই অ্যানাকোন্ডা সাপটিকে ধরতে হলে আমাদের কি কি করতে হবে, ওই সাপটাকে আমরা কিভাবে ধরতে পারবো, আর তাতে করে আমরা কত টাকা পেতে পারি। বোলিং এর সব কথা শুনে জেফ তার পকেট থেকে একটা মানচিত্র বের করে আর তাকে বলে, আমাকে যদি সাহায্য করো তাহলে এই ম্যাপের পথ ধরে আমি 2 দিনের মধ্যে তোমাদের থাইল্যান্ডে পৌঁছে দিতে পারবো। আর এটা শুনে বোলিং ভাবে এবার তারা একসাথে 2টা কাজ করতে পারবে। এসব ভেবে সে জেফের কথায় রাজি হয়ে যায়, কিন্তু বোলিং এর সাথে থাকা বাকি সাথীরা জেফকে একেবারেই বিশ্বাস করতে পারছিল না। তখনই দেখা যায় তাদের মধ্যে একজন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, কারণ তার পিঠে একটা ভয়ানক পোকায় কামড় দিয়েছে। হয়তোবা এবার সে মারা যেতে পারে। এবার জেফ সেই ক্ষতস্থান দেখে বলে, আমার কাছে একটা ঔষধ আছে, আর সেটার সাহায্যে মেয়েটি আবারও সুস্থ হয়ে উঠতে পারে, কিন্তু সেটা আমার বোটের মধ্যেই রয়েছে। তাই যদি তোমরা আমার সঙ্গে যাও তাহলে আমি মেয়েটিকে বাঁচাতে পারবো। এবার বাকিরা ওই মেয়েটিকে বাঁচানোর জন্য না চাইতেও জেফের সঙ্গে যেতে রাজি হয়। এবার এমন ঘন জঙ্গলের মধ্য দিয়ে খুব কষ্ট করে সামনের দিকে তাদেরকে এগিয়ে যেতে হয়। আর একজন জল খেতে গেলে জেফ সবাইকে সেখানকার জল খেতে নিষেধ করে, কারণ এই জঙ্গলের পানিতে এমন সব পোকা আছে যেগুলো মানুষকে আরো বেশি তৃষ্ণার্ত করে দেয়। এতে করে মানুষ নিজেই পানিতে ডুবে মারা যায়। এরপর দেখা যায় রাত হয়ে যায়। তারা সবাই সেখানে থাকা একটা গুহায় থাকার সিদ্ধান্ত নেয়। সবাই সেখানে যে যার মতো করেই বসে পড়ে। তবে জেফ সেই মানচিত্র বের করে সেই অ্যানাকোন্ডার কথা মনে করে। আর ঠিক তখনই এখানে ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখানো হয়। দেখা যায় জেফ কিভাবে সেই ক্রিমসন অ্যানাকোন্ডার সঙ্গে লড়াই করেছিল। সেই ক্রিমসন অ্যানাকোন্ডাটি তাকে মারতে আসলে জেফ নিজেকে বাঁচাতে সেখানে থাকা একটা কাঠের কন্টেনারের মধ্যে লুকিয়ে ফেলে। আর এতে করে সেই সাপের নজর এড়িয়ে সে নিজেকে বাঁচিয়ে নেয়। ঠিক এরপরেই তারা সেখানে বোট নিয়ে চলে আসে, আর তারা সেই কন্টেনারগুলোকে ধ্বংস করে দেয়। আর ঠিক তখনই জেফ সেই কন্টেনার থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর দৃশ্যটা আবারও বর্তমানে
চলে আসে। জেফ সেই মানচিত্রে ক্রিমসন অ্যানাকোন্ডার ছবি দেখতে থাকে। ঠিক সেই সময় বোলিং তার কাছে থাকা একটা ছবি দেখিয়ে বলে, আচ্ছা জেফ, তুমি কি এই সাপটাকে ধরতে চাইছো? উত্তরে সে বলে, হ্যাঁ, আর এটা একটা মিউটেড অ্যানাকোন্ডা। এই সাপটাকে অ্যানাকোন্ডা সাপের রাজাও বলা হয়। এই সাপটা অনেক বড় বড় শিকারও করেছিল, এমনকি এটা প্রায় নিজের মতো বড় বড় অ্যানাকোন্ডা সাপকেও খেয়ে ফেলেছিল। আর এটাকে যদি আমরা একবার ধরতে পারি তাহলে আর কখনোই আমাদের টাকার কোনো অভাব হবে না। টাকার কথা শুনে বোলিং বলে, আমি তোমায় সাহায্য করব। এরপর রাত হলে সবাই ঘুমিয়ে পড়ে। তবে হঠাৎ করেই বোলিং এর একজন সঙ্গী চোখ খুললে দেখতে পায় তাদেরকে অনেকগুলো অ্যানাকোন্ডা সাপ ঘিরে ফেলেছে। তবে পরক্ষণে বোঝা যায় এসব তার স্বপ্ন ছিল। বাস্তবে চারপাশে কোনো অ্যানাকোন্ডা সাপই ছিল না। তবে সে চারপাশে তাকালে তার ভাইকে সেখানে খুঁজে পায় না। এবার সে অনেকটা ভয় পেয়ে যায়। এরপর সে বাইরে আসলে দেখতে পায় তার ভাই নিজেকে নিজেই পানির মধ্যে ডুবাচ্ছিল। তখন সে তার ভাইকে থামানোর চেষ্টা করলে দেখতে পায় তার ভাইয়ের নাক থেকে বিষাক্ত পোকা বেরিয়ে আসছে, যেটার ব্যাপারে আগের দিন জেফ তাদেরকে বলেছিল। আসলে এসব পোকাগুলো মানুষের মধ্যে প্রবেশ করে আর মানুষের তৃষ্ণা প্রচন্ড পরিমাণ বাড়াতে থাকে। মানুষের তৃষ্ণা বাড়িয়ে তাকে পানি খাইয়েই মেরে ফেলে। ভাইয়ের এমন পরিণতি দেখতে পেয়ে সে চিৎকার করে কাঁদতে শুরু করে। পরদিন আবারও তারা তাদের যাত্রার উদ্দেশ্যে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। তবে সামনে গেলে তারা নদী ছাড়া আর কিছুই দেখতে পায় না। যদিও তারা কেউ সেই নদী পার হতে চাইছিল না, কিন্তু মেয়েটার অবস্থা খারাপ দেখতে পেয়ে সবাই সেই নদী পথে যেতে শুরু করে। এরই মধ্যে পথে একজন সঙ্গী সবাইকে পানির নিচে ইঙ্গিত করে। এটা দেখে সবাই বুঝে যায় যে এখানে একটা অ্যানাকোন্ডা সাপ তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে। এরপরে দেখা যায় আগের দিন যার ভাই মারা গিয়েছিল সেই লোকটা কোনো একটা মন্ত্র বলতে বলতে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে সাপটি এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর লোকটাকে পুরোপুরি পেঁচিয়ে ধরে। এটা দেখতে পেয়ে ল্যান একটা লাঠি নিয়ে সেখানে চলে আসে। তবে এরই মধ্যে অ্যানাকোন্ডা সাপটি লোকটার হাড়গোড় ভেঙে ফেলতে শুরু করে আর আস্তে আস্তে সাপটা লোকটাকে মেরে ফেলে। আর তাদের কাছে এটা দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপরে সাপটা সেই লোকটার মৃতদেহ নিয়ে নদীর ভেতরে চলে যায় আর বাকিরা সবাই নিজেদের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে তীরে চলে আসে। এরপর তারা সবাই জেফের বোটের কাছে চলে যায় আর জেফ তার কাছে থাকা সেই ঔষধটা ওই মেয়েটাকে দিয়ে দেয়। আর এবার তারা থাইল্যান্ডের প্রায় কাছাকাছি এসে পড়েছিল। এবার সার্কাসের একজন সঙ্গী বলে, আমাদের খুব তাড়াতাড়ি এই জায়গাটা থেকে পালিয়ে যাওয়া উচিত। এটা শুনে জেফ বলে, আমি তোমাদের কথা রেখেছি আর তোমাকে এখন পর্যন্ত সুরক্ষিতভাবে নিয়ে এসেছি। তবে এবার তোমাদেরকে আমাকেও সাহায্য করতে হবে। কিন্তু এটা শুনে সেখানে থাকা সার্কাসের সেই ছোট্ট ছেলেটি তাকে বলে, তোমার যদি ওই অ্যানাকোন্ডা সাপটি ধরার জন্য সাহায্য লাগে তাহলে তুমি সেই কথা ভুলে যেতে পারো। আমরা কেউ এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারছি না। এসব শুনে এবার জেফ তার কাছে থাকা বন্দুকটা বের করে। এমনকি জেফের সাথে সাথে বোলিংও তার হাতে থাকা ছুরিটা সবাইকে দেখিয়ে ভয় দেখাতে শুরু করে, কারণ সেও এখন তার দলে চলে এসেছে। বোলিং বলে ওঠে, সেটা শোনাই তোমাদের জন্য ভালো হবে। এসব দেখতে পেয়ে ল্যান বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? এত বড় একটা অ্যানাকোন্ডাকে ধরা একেবারেই সম্ভব নয়। এসব শুনে জেফ বলে, তুমি হয়তো ঠিকই বলেছো, কিন্তু সেটা পুরোপুরি কিন্তু সত্যিও নয়। সে বলে, অ্যানাকোন্ডা যখন খাবার খায় তখন তাকে ধরা যেতে পারে। এরপর দেখা যায় বোলিং আর জেফ তার দুজন সঙ্গীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। আসলে তাদের দুজনকে অ্যানাকোন্ডা সাপের টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার নিজেদেরকে বাঁচাতে তারা বোলিংকে বলে, তুমি এমনটা কেন করছো? আমরা মারা গেলে তোমার সার্কাসের পারফর্ম কি করবে? তাদের এসব কথা শুনে বোলিং অদ্ভুতভাবে হাসতে শুরু করে আর তাদেরকে বলে, তোমরা কি ভেবেছিলে আমি কি তোমাদেরকে থাইল্যান্ডে সার্কাসের জন্য নিয়ে যাচ্ছিলাম? আমি তোমাদের নিয়ে যাচ্ছিলাম যাতে করে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আমি কোটিপতি হতে পারি। কিন্তু এখন আমি আমার প্ল্যান পরিবর্তন করে ফেলেছি, কারণ এবার তোমাদের থেকে ওই অ্যানাকোন্ডাকে আমার বেশি প্রয়োজন। এদিকে জেফ ল্যান্ড সহ অন্য মেয়েটিকে টোপ হিসেবে ব্যবহার করে। তখন জেফ সেই মেয়েটিকে অনেক বাজে বাজে কথা বলতে শুরু করে। এসব দেখে বোলিং কিছুই বলে না। তবে এরই মধ্যে সেই মেয়েটা জেফের পকেট থেকে তার গানটাকে বের করে নেয়। তবে গুলি চালাতে গেলে
দেখতে পায় সেটা একেবারেই খালি। তখন জেফ মেয়েটির দিকে এগিয়ে আসতে শুরু করে, তবে মেয়েটিকে মারার আগেই ল্যান এসে পেছন থেকে জেফের শরীরে ছুরিটি ঢুকিয়ে দেয়। জেফ তখন ল্যানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এই সুযোগে অন্য মেয়েটি জেফের কাছ থেকে বন্দুকটা নেওয়ার চেষ্টা করতে থাকে, আর ল্যানও জেফের ঘাড় চেপে ধরে তাকে মারার চেষ্টা করে। আর এই ধস্তাধস্তিতে বন্দুক থেকে একটা গুলি বের হয়ে যায়। অন্যদিকে সেই দুইজনকে দেখা যায়, সেখানে একটা অনেক বড় অ্যানাকোন্ডা তাদের দিকে আসতে থাকে, আর এসব কিছু বোলিং দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। আসলে সে ওই ফাঁদের দড়িটা নিজে টেনে ধরে বসেছিল, কিন্তু এরই মধ্যে দেখা যায় আরো একটি অ্যানাকোন্ডা তার পেছন থেকে চলে আসে। তবে বোলিং যখন কিছু বুঝে উঠতে যাবে তার আগেই অ্যানাকোন্ডা সাপটি তাকে মেরে খেয়ে নেয়। এতে করে সেই দড়িটা আলগা হয়ে যায়, আর ফাঁদের মধ্যে থাকা সেই লোক দুজন জালের মধ্যে চাপা পড়ে যায়। এতে করে তারা দুজন সেই অ্যানাকোন্ডার হাত থেকে কোনো মতে বেঁচে যায়। অন্যদিকে জেফ রেগে গিয়ে সেই মেয়েটাকে মারতে আসে, তবে পেছন থেকে আবারও ল্যান এসে একটি কাঠের টুকরো দিয়ে তার মাথায় জোরে জোরে আঘাত করে। এর কারণে জেফ সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর তারা দুজন জালের মধ্যে আটকা পড়া সেই লোক দুটোকে সেখান থেকে সারাতে শুরু করে, আর তাদেরকে সারাতে সক্ষম হয়। কিন্তু ঠিক তখনই জেফ তার জ্ঞান ফিরে পায়, আর সবাই জেফকে দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। তবে হঠাৎ করে সেখানে একটা অ্যানাকোন্ডা সাপ এসে জেফকে ধরে ফেলে এবং সেখান থেকে নিয়ে চলে যায়। এটা দেখতে পেয়ে বাকিরা নিজেদের জীবন বাঁচানোর জন্য জেফের সেই বোটের দিকে দৌড়াতে শুরু করে, যাতে সেটাতে করে তারা তাদের জীবনকে বাঁচাতে পারে। এদিকে ল্যানের সাথে সাথে সেই মেয়েটির অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছে, কারণ জেফের বন্দুকের সেই গুলিটা তার গায়ে লেগেছিল। এতে করে সে সেখানেই মারা যায়। এবার বাকি তিনজন নিজেদের বাঁচানোর জন্য সেই বোটে চলে আসে, আর তারা বোটটাকে চালু করার চেষ্টা করে। তবে এই বোটটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল বলে তারা সেটাকে ঠিক করার চেষ্টা করে। এরই মধ্যে একটা গুলি এসে ল্যানের একজন সাথীর পিঠে লাগে, তবে সে হাত দিয়ে সেটাকে সামনে আনলে বুঝতে পারে এটা একটা শটগান ছিল, আর এটা মানুষকে আঘাত করার জন্যই ব্যবহার করা হয়েছে। দেখা যায় দূর থেকে জেফ সেই গুলিটাকে চালিয়েছিল, তার মানে জেফ সেই অ্যানাকোন্ডার হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, আর সে সেই অ্যানাকোন্ডা সাপটির মাথাটি কেটে দিয়েছিল। এবার জেফ সেই বাকি তিনজনকে বেঁধে ঝুলিয়ে দেয়, আর তাদেরকে আবারও অ্যানাকোন্ডার টোপ হিসেবে সামনে রেখে দেয়। পাশাপাশি জেফ তার চারপাশে ধারালো একটি তারও লাগিয়ে দেয়। এরপর তাদের চারপাশে অ্যানাকোন্ডা সাপটিকে ধরার জন্য একটি জাল বিছিয়ে সেটার দড়িটা নিজের হাতে ধরে রাখে। এরই মধ্যে সেখানে অনেকগুলো অ্যানাকোন্ডা সাপ তাদেরকে খেতে চলে আসে। তারা ভাবতে থাকে হয়তোবা এখানেই তাদের জীবনটা শেষ হয়ে যাবে। তবে ঠিক তখনই হঠাৎ করে অদ্ভুতভাবে সব পশু পাখি ডাকতে শুরু করে, আর তা শুনতে পেয়ে সব অ্যানাকোন্ডা সাপগুলো সেখান থেকে পালিয়ে যায়, কারণ সব সাপগুলো সেখানে বড় একটা অ্যানাকোন্ডা সাপকে আসতে দেখে নিয়েছিল। তখন সেখানে সেই অ্যানাকোন্ডা এসে তাদের খাওয়ার জন্য মুখ খুলে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। তবে সেই অ্যানাকোন্ডাটা তাদের তিনজনের উপর আক্রমণ করার আগেই তার উপর কেউ আক্রমণ করে বসে, আর দেখা যায় এটা সেই ক্রিমসন অ্যানাকোন্ডা, যাকে কিনা সব অ্যানাকোন্ডাদের রাজা বলা হয়। আর একে জেফ এতদিন ধরে খুঁজছিল, আর এটার আকার অন্য সব অ্যানাকোন্ডার থেকে অনেক বেশি বড় ছিল। এরপর দেখা যায় সেই ক্রিমসন অ্যানাকোন্ডা এসে তাদের তিনজনকে নিজের কুণ্ডলির মধ্যে আটকাতে শুরু করে, আর যখনই তাদেরকে নিজের মুখের মধ্যে ঢুকাবে ঠিক তখনই জেফ সেখানে সেই জালটাকে ফেলে দেয়। এতে করে সেই ক্রিমসন অ্যানাকোন্ডা জেফের পাতা সেই জালের মধ্যে ছড়িয়ে যায়। এবার সেই জালের মধ্যে অ্যানাকোন্ডাটা ছটফট করতে শুরু করে, আর সে ওই জাল থেকে নিজেকে বাঁচানোর জন্য সেখানে লাফালাফি করতে শুরু করে। এরপর সে তার দাঁত দিয়ে জালটাকে কাটতে সফল হয়, আর সে ওই জাল থেকে বেরিয়ে যায়। এবার ক্রিমসন অ্যানাকোন্ডাটি নিজেকে বাঁচাতে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। জেফও তার জালের মধ্যে সাপটাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই এটিকে ধরে রাখতে পারছিল না। আর এসব চেষ্টা করতে করতে জেফ নিজেই অজান্তে একটি জায়গায় আটকা পড়ে, আর এটা দেখতে পেয়ে সেই ক্রিমসন অ্যানাকোন্ডাটি জেফকে ধরে তার কুণ্ডলির মধ্যে জড়িয়ে ফেলে। অন্যদিকে বাকি তিনজন বন্দী থাকার কারণে চাইলেও কিছু করতে পারছিল না। এই সব নিজেদের চোখের সামনে দেখে ভয় পাচ্ছিল। তবে সেখানে থাকা সেই ছোট্ট বাচ্চাটি বুদ্ধি করে তাদের সেই দড়িটা কাটতে শুরু করে। সে ভেবেছিল হয়তোবা ওই দড়িটা কাটলে নিজেদেরকে ওই অ্যানাকোন্ডার হাত থেকে বাঁচাতে পারবে। সে এত জোরে জোরে দড়ি কাটার চেষ্টা করতে থাকে যে তার মুখ থেকে ঝরে রক্ত পড়ে। এদিকে জেফের পুরো বডিটাকে জড়িয়ে ক্রিমসন অ্যানাকোন্ডা তার হাড়গুলো ভাঙতে শুরু করে দেয়। এরপর সে জেফকে পুরোপুরি গিলে ফেলে। অন্যদিকে বাকি তিনজন সেই দড়ি থেকে নিজেদেরকে সারাতে সফল হয়। এদিকে সেই ক্রিমসন অ্যানাকোন্ডাটি জেফকে খাওয়ার পর বাকি তিনজনের দিকে এগিয়ে আসতে শুরু করে। তবে সৌভাগ্যবশত তারা সেখানে একটি কাঠের কন্টেনার দেখে সেখানে লুকিয়ে পড়ে। তবে সেই ছোট্ট
ছেলেটি সেই কন্টেনারে ঢুকে পড়ে। এরপর দেখা যায় সেই অ্যানাকোন্ডাটিও কন্টেনারের ভেতরে প্রবেশ করতে শুরু করে। আর সেই ছোট্ট ছেলেটি অনেক চেষ্টা করেও সামনের দরজা খুলতে পারছিল না, কারণ সেটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এরই মধ্যে বাইরে থাকা একজন লোক সেই কন্টেনারের দরজাটি খুলে দেয়। এরপর সে বাইরে বেরিয়ে আসে। এরপর তারা তিনজন সেখান থেকে পালাতে শুরু করে। যদিও তারা জানতো তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, তারপরও তারা নিজেদেরকে বাঁচাতে পালাতে থাকে। আর এক পর্যায়ে দেখা যায় জেফে লাগানো সেই পাওয়ারফুল তারের কারণে সেই ক্রিমসন অ্যানাকোন্ডাটির মাথা কেটে পড়ে যায়। এসব দেখতে পেয়ে তারা তিনজন একেবারেই হতবাক হয়ে যায়। আর তারা সেই অ্যানাকোন্ডাটির দিকে তাকিয়ে থাকে, কারণ তারা বিশ্বাসই করতে পারছিল না যে তারা এভাবে বেঁচে গিয়েছে। আর এখন তারা হিসাব করে সব থেকে বড় অ্যানাকোন্ডা সাপটি মারা গিয়েছে। তবে তারা এটা ভালো করেই জানতো এই জঙ্গলে আরো অ্যানাকোন্ডা রয়েছে। এজন্য তারা আবারও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা তিনজন সেই বোটটা নিয়ে বেরিয়ে পড়ে। তবে পরের দৃশ্যে দেখা যায় সেই ক্রিমসন অ্যানাকোন্ডাটি এখনো মরেনি, কারণ জেফ একবার বলেছিল এটা একটা মিউটেড অ্যানাকোন্ডা। আর সেই কারণে ওই অ্যানাকোন্ডাটি নিজের কাটা অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। আর সাপটির এই নতুন জন্মের মধ্য দিয়েই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।